সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচ্য বিষয় বাংলা বানান। এই বানান আমাদের প্রতিটি কাজে কর্মে, প্রতিদিনের ব্যবহারিক জীবনে এবং আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বত্রই এ বানান অতীব গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি যেই হন না কেন, বাংলাদেশে যার বাড়ি, যিনি বাংলাদেশে বসবাস করেন, বাংলা বানানের সঙ্গে তার পরিচয় সর্বাঙ্গীনভাবে। অর্থাৎ জীবনের যেদিন থেকে তিনি তার লেখা শুরু করবেন আর যেদিন তিনি লেখা শেষ করবেন, এই গোটা দিনগুলোতে বানান, বিশুদ্ধ বানান লেখা অত্যন্ত জরুরি। এই যে বললাম জরুরি, এই জরুরি বানানটিও অনেকে রয় দীর্ঘইকার দিয়ে লেখে, কিন্তু এটা তো রসিকার হবে কেন? জরুরি বানানটি, এই শব্দটি বিদেশি শব্দ, সুতরাং এখানে দীর্ঘইকার দেওয়া যাবে না। আমরা কিছু বানান বাংলা একাডেমির যে পরিবর্তিত যে নিয়ম, সেই নিয়মে করব। কিছু বানান আমাদের কাছে একেবারে নতুন মনে হবে, যে বানানটি তো আমি কখনো দেখিনি। এই বানানটি মেনে নিতেই কষ্ট হয়ে যাবে। যেমন আমি কিছু বানান আগে দিচ্ছি, এই যে স্টুডিও, আমরা কি করতাম সারা জীবন এটাকে ও দিয়ে লিখতাম, কিন্তু না, এই বানানটি বদলে গেছে। বানানটি এখন হবে স্টুডি অন্তঃস্থ ওকার। ঠিক এমনি মতো রেডিও, এটিও কিন্তু আমরা ও দিয়ে লেখা হতো, আমরা ও দিয়ে লিখতাম। এইটা ওই স্টুডিওর মতোই হয়ে গেছে, এটা হবে রে ডি অন্তঃস্থ ওকার, ও রেডিও। আবার ভিডিও, এই বানানটিও কিন্তু আমরা ও দিয়ে লিখতাম। একই মতো ভিডিও বানানটিও ভি ডি অন্তঃস্থ ওকার, ও ভিডিও। আবার গরু, এই যে গরু বানানটি আমরা সারা জীবন কিন্তু গ দিয়ে লিখেছি, এখন কিন্তু আর গ দিয়ে নেই, এটা হয়ে গেছে গয়কার গো, রয় রসুকার গরু। এই যে আমি সকালবেলা একজন পটল কিনছি, তা আমি জিজ্ঞেস করলাম যে পটল বানান কি, তো বলছে প ট ল। এইটা আগে লেখা হতো, কিন্তু এখন এই বানান হয়ে গেছে প টয়কার ল, পটল। আমরা সারা জীবন ব্যবহার করি কি, আমরা বলি আ প দন্ত স, আপোস। কেউ কেউ মূর্ধন্য স লিখে থাকে, কিন্তু না, এই বানানটি এই আগে লিখতো এইরকম, ওকার মূর্ধন্য স, কিন্তু এখন হয়েছে আ প দন্ত স। আমরা কথায় কথায় বলি যে গড্ডালিকা প্রবাহ, কিন্তু না, শব্দটি তো হবে গড্ডলিকা, গড্ডলিকা প্রবাহ। এই যে বিভিন্ন প্রাইমারি স্কুলের বইগুলোতে আগে কিন্তু অঙ্ক লেখা থাকতো অ অনুসার ক, কিন্তু না, এটা হবে না, এটা লেখা একেবারেই অশুদ্ধ। এটা লিখতে হবে অ ও ক, অঙ্ক। আবার এই যে আমরা লিখি কথায় কথায় ক্ষেত, এই যে নীল ক্ষেত লিখছি, ক্ষেত লিখতাম আমরা কি ক্ষিয় একার ত, এইটি কিন্তু এখন আর লেখা যাবে না, লিখতে হবে ক্ষয়কার ত, ক্ষেত। আবার আমরা কি লিখতাম খেপা,
এইটা আমরা কিন্তু খেয় দিয়ে লিখতাম আগে, কিন্তু এই খ্যাপা বানানটি বদলে গেছে। এটা এখন হয়েছে ক্ষয়, ক্ষয় জ ফলা আকার পয়াকার, খ্যাপা। আমরা সারা জীবন দেখে আসছি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, কিন্তু না, বানানটি কি হবে? বানানটি হবে এত দয় দয় বফলা আকার রয়াকার, এত দ্বারা। এই বানানটি হবে এত দ্বারা। আবার আমরা বলি সে হীনমন্যতায় ভুগছে, তাহলে হীনমন্যতা ব্যাপারটা কিন্তু তা নয়, এইটা হবে হীনমন্যতা। তাহলে এখানে মটা ডবল হয়ে যাবে, মটা কিন্তু ডবল হয়ে যায়, হীনমন্যতা। আমরা কি করি? আমরা দারিদ্র একটা র ফলা দিয়ে ছেড়ে দিই, কিন্তু না, দারিদ্র লিখতে হলে এখানে দয়াকার রয়সিকার দয় র ফলা, তার সঙ্গে কিন্তু একটা জ ফলা দিতে হবে। আবার এই যে স্বাতন্ত্র, অনেকেই কিন্তু স্বাতন্ত্র এভাবে লিখে বসে আছে, কিন্তু না, এই স্বাতন্ত্রতেও র ফলার সঙ্গে আরেকটি জ ফলা দিতেই হবে, স্বাতন্ত্র। আজকাল অনেক উটকো ছেলেরা মেয়েদেরকে উত্তক্ত করছে। এই উত্তক্ত, উত্তক্ত বানানটা রস্য তয় তয় কয় তয় এরকম নয়, এই বানানটি কিন্তু রস্য উ কয় তয়, রস্য তয় তয় জ ফলা উত্তক্ত। এই যে রস্য তয় তয় জ ফলা, তার মানে উত যোগ ত্যক্ত, এইটা কিন্তু তৈরি হয়েছে উত তার সঙ্গে ত্যক্ত, তাহলে ত কিন্তু দুটো হলো, একটা হচ্ছে উতের ত আর একটা ত্যক্তর ত, এই দুটো মিলে হয়েছে রস্য তয় তয়, আর ওই ত্যক্তই যে জ ফলা ছিল সেটা কিন্তু আছে। আমরা প্রায়শই কি লিখি? শুদ্ধা শুদ্ধি, কিন্তু কি তাই? আসলে বানানটি হলো শুদ্ধ শুদ্ধি। শুদ্ধ শুদ্ধিতে একটি জ ফলা আছে। এই যে পাহাড়ের যে ধস নামে, অনেকেই বুঝে না বুঝে ধসের সাথে একটা ব ফলা দিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ধস হচ্ছে ধ দন্ত ধস। আমরা দেখতে পাই প্রায়শই ঊর্ধ্বতন এখন কি করছে? রস্য দয় ধয় রেফ ত ন, ঊর্ধ্বতন কর্মকর্তা, একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি, তিনিও কিন্তু এই বানানটি অহরহ ভুল করছেন। মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি, তিনিও ভুল করছেন, কিন্তু তা নয়। এই বানানটি হবে দীর্ঘ ধয় ব ফলা রেফ ত ন, ঊর্ধ্বতন। একটি বানান আমরা খুব ভুল করে থাকি, এই যে আমরা বলি অনেকে ন্যূনতম, কিন্তু তা নয়, এটা হবে ন্যূনতম, অর্থাৎ দন্ত নয় জ ফলা দীর্ঘকার ন ত ম, ন্যূনতম। এই যে বানান আমি লিখছি, এই বানান কিন্তু এখান থেকে শতভাগ না হলেও অন্তত মানে 90 ভাগের উপরে কমন থাকবে। এই বানানগুলো আমরা ব্যবহার করে থাকি নিত্য, এগুলো পরীক্ষায় আসে। আমরা এই মুমূর্ষু বানানটা খুব পরীক্ষায় আসে, মুমূর্ষু। তো মনে রাখতে হবে, এই মুমূর্ষুর কিন্তু মাঝখানে দীর্ঘকার আছে। এই মুমূর্ষু
আর মুহূর্ত বানান কিন্তু এটা ঠিক বানান, সঠিকটা লিখেছি। আবার মুহূর্ত বানান এইটা একই রকম, মুহূর্ত এবং মুমূর্ষু দুটোতেই মাঝখানে দীর্ঘকার কিন্তু রাখতে হবে। আমরা এই যে ব্যবহারিক কথাটা বললাম, হ্যাঁ ব্যবহারে জফলা থাকবে, আকার থাকবে না, কিন্তু ব্যবহারিক যখন আমরা লিখব তখন কিন্তু আকার দিতে হবে। ব্যবহারিক অর্থাৎ ব্যবহারিক বানানে, ব্যবহার বানানে জফলার সাথে আকার থাকবে না, কিন্তু ব্যবহারিক বানানে জফলার সঙ্গে আকার কিন্তু দিতে হবে। তেমনি করে ব্যবসায়িক যখন লিখব তখনও কিন্তু আকারটি দিতে হবে। ব্যবসায়িক। আমরা প্রায় কি করি, আমরা লিখি উল্লেখিত। না, উল্লেখিত বলে কোনো শব্দ নেই, এটা হবে উল্লিখিত। উল্লিখিত। আবার আমরা কি করি, আমরা লিখে বসি উপরোক্ত। না, এটা লিখতে হবে উপরযুক্ত। উপরযুক্ত, উপরোক্ত বা উপরি উক্ত এ কোনোটি চলবে না। আমি ওটাও নাকচ করে দিচ্ছি। এই যে উপরোক্ত আমি অবলিক দিলাম, উপরি উক্ত এর কোনোটিই চলবে না, লিখতে হবে সোজা সাপটা উপরযুক্ত। আমরা কি করি, রুগ্ন বানান এইভাবে লিখে থাকি গয়ের নিচে ন দিয়ে, কিন্তু না, এই রুগ্ন বানানটিতে রয় রস্যকার, গয় হসন্ত, মূর্ধন্য ন, রুগ্ন। যে বানানটি আমরা একেবারে নিত্য নৈমিত্তিক ভুল করতেই থাকি সেটা কি, সেটা হচ্ছে পূর্বাহ্ন। পূর্বাহ্নই কিন্তু ন নিচে আসবে। আবার মধ্যাহ্ন, একটা ম্যাজিক দেখাই। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন। এখন হয়েছে কি, পূর্বাহ্ন সকালবেলা, তো সকালবেলা তো সূর্যটা নিচে থাকে, তো এই ন কিন্তু পূর্বাহ্নের নিচেই আছে। আবার মধ্যাহ্ন গগনে সূর্য উপরে উঠে গেল, আমার ন কিন্তু নিচের থেকে উপরে উঠে গেছে। আবার যখন অপরাহ্ন হলো, বিকেল হয়ে গেল, আমার সূর্য নিচে চলে গেল, একেবারে মাটির সাথে প্রায় দিগন্তে মিশে গেছে, ঠিক আমার নটাও আবার নিচে চলে গেছে অপরাহ্নে। এমনি করে আমরা পূর্বাহ্ন যখন বলবো তখন সকালবেলা, তখন কিন্তু ন নিচে। মধ্যাহ্ন যখন বলবো লিখবো তখন সে দুপুরবেলা, তখন ন উপরে চলে যাবে। আবার যখন অপরাহ্ন হবে ন নিচে চলে আসবে, সূর্য তখন নিচে চলে যায়। এমনি মতো কত শত ভুল যে আমরা করি। একটি বানান ইদানিং, এই যে ইদানিং বানানটিও কিন্তু ইদানিং দীর্ঘইকার হবে, অনেকের অস্বীকার দিচ্ছে। আবার এই যে কিংবদন্তি, অনেকেই কিন্তু কিংবদন্তি দীর্ঘইকার দিচ্ছে, নো, এটার অস্বীকার হবে। এই যে পল্লী বানান, পল্লী বানান অনেকেই দীর্ঘইকার দিচ্ছে, কিন্তু এটার অস্বীকার হবে। আর এই যে যুবতী, যুবতী বানানে অনেকে দীর্ঘইকার দিচ্ছে, কিন্তু এটার অস্বীকার হবে। এই যে 19, 19 বানানে অনেকেই দীর্ঘ উকার দিচ্ছে, কিন্তু এটা রস্যু, মানে দীর্ঘ উ দিলে হবে না, এটা রস্যু দিতে হবে। এমনকি 29, এইটাও কিন্তু 29 রস্য উ দিয়ে লিখতে হবে। এই যে প্রত্যুষ বানানটি একেবারে অহরহ এটাতে দীর্ঘকার দিচ্ছে,
কিন্তু প্রত্যয় শস্যকার হবে। এইসব বানান পরীক্ষায় আসে। যে কথা বলতে চেয়েছিলাম, ইদানিং আমাদের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই প্রজ্জ্বল বানানটি খুব প্রচলিত। তো প্রজ্জ্বলে একটা ওকার আছে, জয় জয় বফলা আছে। আবার প্রজ্জ্বলন যখন লিখব তখন কিন্তু প্রজ্জ্বলনে ওকারও হবে না, আবার জ বফলা একটা, জ কিন্তু একটা হবে। তাহলে প্রজ্জ্বল আর প্রজ্জ্বলন। প্রজ্জ্বল যখন লিখব আমি পয়রা ফলা ওকার দিব, জয় জয় বফলা দিব। কিন্তু প্রজ্জ্বলন যখন লিখব তখন শুধু পয়রা ফলা হবে, জ একটা হবে। ওটা হয়েছে প্রযুক্ত উজ্জ্বল, আর এটা তৈরি হয়েছে প্রযুক্ত জ্বলন। এই যে আশিস বানানটি একেবারে, আশিস কুমার ভট্টাচার্য সেও কিন্তু ভুল করে থাকে। আশিস বানানো হবে আ তালব্য রসিকার দন্তস্ব, কিন্তু উনি কি করেন, তালব্যয় দীর্ঘইকার দেন, আবার মূর্ধন্য স দেন। এমনটি করা যাবে না। আমরা এখন বানানের নিয়মে চলে যাচ্ছি। বাংলা বানানের নিয়ম বা সূত্র। 1 নম্বর, হ্যাঁ অথবা না দ্বারা উত্তর পেলে কয় রসিকার কি হয়। আমি যদি উদাহরণ দিই, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, এই যে সে কি আর আসবে ফিরে। আমি লিখছি, তুমি কি দেখেছো কভু। তাহলে এটা প্রশ্ন, এর উত্তর হবে হ্যাঁ আমি দেখেছি অথবা আমি দেখিনি। এই কিটা কিন্তু কয় রসিকার কি লিখতে হবে। এর বাইরে কয় রসিকার মানে কি হবে কেবল যেখানে হ্যাঁ না দ্বারা উত্তর হবে। তুমি কি কখনো তাজমহল দেখেছো? হ্যাঁ দেখেছি, আমি গেছি তো। তুমি কি কখনো কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছো? না, আমি আজও কোনো ডাক্তারের শরণাপন্ন হইনি, কারণ আমার যেতে হয়নি। এই যে তাহলে যখন হ্যাঁ বা না, ওটা কয় রসিকার কি দিবে। হ্যাঁ না দ্বারা উত্তর না পেলে তখন কয় দীর্ঘিকার কি দিবে, কি হয়। হ্যাঁ না দ্বারা যখন উত্তর পাবে না, যেমন কি শোভা কি ছায়া গো, এই যে আমরা আমাদের জাতীয় সঙ্গীত, কি স্নেহ কি মায়া। অথবা আজ সকালে কি খেয়েছো, এর উত্তর কি বলা যাবে যে আমি হ্যাঁ খেয়েছি অথবা আমি না খেয়েছি, তা তো বলা যাবে না। সুতরাং কি খেয়েছো, হ্যাঁ লুচি পরোটা খেয়েছি, অথবা আমি নাস্তা খেয়েছি, অথবা ফল খেয়েছি। এই যে কি খেয়েছো, তুমি কি করছো, বাজার থেকে কি কি কিনে এনেছো, এবার এই যে তুমি কি চাও,
কি চাই তোমার জন্য? কি দেখছো অমন করে? বৎস, কি ভাবিতেছ তুমি? এই যে মানে যার উত্তর, তুমি তো বলতে পারবে না যে আমি হ্যাঁ ভাবিতেছি, আমি না ভাবিতেছি, এ বলবে না। সুতরাং যেখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর মিলবে না, পাওয়া যাবে না, ওখানে ওই কিটা কয় দীর্ঘিকার কি লিখতে হবে। তাহলে আমি কি করে সে কাজটি করে, কি করে যে কি করে অথবা কিভাবে, এখানে কিন্তু কয় দীর্ঘিকার কি দিতে হবে। পরের সূত্র, উদ্দেশ্য বোঝালে লক্ষ্য মানে জফলা হয়। যেমন তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। লক্ষ্যভ্রষ্ট, লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো। এই যে লক্ষ্যহীন অথবা লক্ষ্যচ্যুত, লক্ষ্য হতে চ্যুত, এই যে লক্ষ্য, এখানে কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে। সুতরাং জফলা অপরিহার্য দিতে হবে। এবারে যেই লক্ষ্য শব্দে উদ্দেশ্য বোঝাবে না, উদ্দেশ্য না বোঝালে এই যে লক্ষ্য মানে কি, এই লক্ষ্যে কিন্তু জফলা হবে না। আমি উদাহরণ দিচ্ছি, এই যে লক্ষণীয়, এখানে উদ্দেশ্য বোঝায় না। লক্ষ্য করলাম, কোটরের মাঝে অজস্র পাখালির বাসা। এই যে লক্ষ্য করলাম মানে খেয়াল করলাম। আরেকটা বিষয় বলে নেব, আমরা যখন উপলক্ষ্য লিখব তখন কিন্তু উপলক্ষ্য এক প্রকার লক্ষ্য মানে উদ্দেশ্য। সুতরাং ওটাতে কিন্তু জফলা দিতে হবে, উপলক্ষে জফলা দিতে হবে। কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করো বা লক্ষ্য টাকা যখন আমরা লিখব তখন কিন্তু জফলা দেওয়া যাবে না। এবারে তৈরি, যদি বিশেষণ বোঝায় তাহলে বিশেষণ হলে তৈরি হয়। মানে কি, যেই তৈরিটা বিশেষণ পদ হয়ে যাবে ওটা ঐকার রয় দীর্ঘইকার হবে। যেমন আমরা বলি তৈরি পোশাক, তৈরি পোশাক, তাহলে এই তৈরিটা বিশেষণ। অথবা তৈরি শিল্প, তৈরি শিল্প, এটাও বিশেষণ, তখন এটা দীর্ঘইকার হবে। তৈরি খাদ্য, তৈরি আসবাবপত্র। কিন্তু যখন এই তৈরি বিশেষণ হবে না, বিশেষণ না হলে তৈরি মানে রসিকার দিতে হবে, তৈরি হয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, নৌকা তৈরিতে কাঠ প্রয়োজন।
তাহলে এই তৈরিতে কিন্তু এটা বিশেষণ নয়, সুতরাং এটিতে রস্বীকার দিতে হবে। আরেকটা উদাহরণ দিই। তৈরি থেকো আমি যে কোনো মুহূর্তে ডাকতে পারি, তাহলে যে তৈরি থেকো, এই তৈরি কিন্তু রস্বীকার দিতে হবে। থাকা বোঝালে শয় থয়, এটা কিন্তু থ, এইভাবেও লেখা যাবে শয়ের সঙ্গে থ। তবে এইটা এই থয় এই অংশটা মুছে দিয়ে এটা হয়ের মতো দেখাই। এইটা কিন্তু শয় হয় নয়, এটা শয় থয়, শয় থয়, স যোগ থ। তবে থাকা বোঝালে শয় থয়। যেমন যখন সে গর্ভে থাকে তখন কিন্তু গর্ভস্থ, যখন সে মধ্যে থাকে তখন সে মধ্যস্থ, আবার যখন মুখে থাকে তখন হচ্ছে মুখস্থ, যখন সে কবরে থাকবে তখন কিন্তু কবরস্থ, লাশ কবরস্থ করা হলো। তাহলে থাকা যখন বোঝাবে তেমনি অভ্যন্তরস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, পৃষ্ঠস্থ, শীর্ষস্থ, এরকম করে মানে যেখানে থাকবে থাকা বোঝাচ্ছে সেটাতে শয় থয় দিতে হবে। 8 নম্বর। এবারে গ্রাস, গ্রাস করা বোঝালে শয় তয়, শয় তয় হয়। যেমন দেখো ঋণ তাকে গ্রাস করেছে, তাহলে এখন কি হবে? ঋণ গ্রস্ত। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এসেছিল জরাগ্রস্ত সন্ন্যাসী। তাহলে এখানে জরাগ্রস্ত, জরাজীর্ণ তাকে গ্রাস করেছে, সুতরাং জরাগ্রস্ত, অথবা অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নেশাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। নেশাগ্রস্ত হলে তো হতাশাগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে। সুতরাং যে গ্রাস করে ফেলেছে তখন কিন্তু গ্রস্ত। একটা বিষয় খেয়াল করবে, যেটা গ্রস্ত না, যেটা শয় থয়, যেমন আমি শয় থয় দিয়ে লিখছি হলো, শয় থয় দিয়ে লিখছি হলো মুখস্থ। এই শয় থয়টা যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মুখ থাকবে, একটি শব্দ পাওয়া যাবে। কিন্তু ভালো করে খেয়াল করবে, এই ক্ষতিগ্রস্ত বা জরাগ্রস্ত, এখানে যদি শয় থয় বাদ দেওয়া হয় তাহলে ঋণগ্র, জরাগ্রস্ততে শয় থয় বাদ দিলে জরাগ্র কোনো শব্দ থাকে না। সুতরাং শয় থয় কখন আমরা দেব? যখন যখন শয় থয় না দিলে আমরা শব্দ পাচ্ছি না, কোনো শব্দই তৈরি হচ্ছে না, তখন শয় থয় দেব। আর শয় থয় কখন দিব? যখন এটা না দিলেও শব্দ তৈরি হচ্ছে, ওটা না দিলেও শব্দ হচ্ছে, তখন শয় থয়। তবে ব্যতিক্রম আছে, বিশ্বস্ত, এটা ব্যতিক্রমী।
এইটা শয়তয় না দিলেও কিন্তু বিশ্ব শব্দ তৈরি হয়। তাহলে আমরা এতক্ষণ বললাম শয়তয় না দিলে শব্দ তৈরি হয় না, কিন্তু শয়থয় না দিলেও শব্দ তৈরি হয়, মুখ তৈরি হয়। হ্যাঁ, ঋণ না, মুখ তৈরি হয়, বা গর্ভস্থ গর্ভ তৈরি হয়, অথবা শব্দ তৈরি হয়, অথবা যদি আমরা বলি মধ্যস্থ, তাহলে মধ্য শব্দ একটি আসছে, কিন্তু বিশ্বস্তটা ব্যতিক্রমী এই জন্য যে এইখানে শয়তয় হওয়া সত্ত্বেও এটা বাদ দিলে বিশ্ব শব্দ পাওয়া যায়। আমি আবার বলছি, যেখানে শয়তয় আছে শয়তয় বাদ দিলে শব্দ হবে না, আর যেখানে শয়থয় আছে ওই শয়থয় বাদ দিলেও শব্দটা হবে। এটা একটা মেডিসিন, এটি একটি ভালো মেডিসিন। এই মেডিসিনটা মানে এটা মনে রাখলে এই শয়তয় কোথায় শয়থয় কোথায় এই ঝামেলা সারা জীবনের মতো মুছে যাবে। এবারে আরেকটি সূত্র শিখছি। অদ্ভুত বাদে সকল ক্ষেত্রে ভূত দীর্ঘকার হয়। যেমন দেখো, উদ্ভূত অথবা দ্রবীভূত অথবা কেন্দ্রীভূত অথবা ভুতুড়ে, বাংলাদেশের বহু গ্রন্থে ভুতুড়ে বানানটি ভয়স্বকার দেওয়া আছে। যদি ভুলভ্রান্তি থাকে, একেবারে বই তো মানে ধর্মগ্রন্থ না, কোরআন শরীফ না, সুতরাং ভুল থাকতেই পারে। এই যে 21শে বাংলা ব্যাকরণ, আমরা একেবারে আস্থার সঙ্গে বলতে পারি এই ব্যাকরণটি আদ্যপান্ত। এই আদ্যপান্ত বানানটি আবার দেখিয়ে দিচ্ছি। আদ্যপান্ত বানান অনেকেই লেখে কি আদ্যপান্ত, না, আদ্যপান্ত একটি ওকার দিতে হবে। আদ্যপান্ত এই বানানটি তো ওকার দিতে হবে। তো এই বইটি যদি আদ্যপান্ত কেউ তোমরা পড়ো ভালো করে, একেবারে নিখুঁতভাবে যদি পড়ো, তাহলে শতভাগ নিশ্চয়তা আমরা বলবো না এটা ঠিক হয় না, তবে যে নম্বর পেলে ওই পরীক্ষায় তুমি ফার্স্ট হতে পারো ততটা কমন তুমি পেয়ে যাবে। এখন তুমি যদি এই বই পড়ে ফার্স্ট হতে পারো, আর কি দরকার তোমার? তোমার তো উদ্দেশ্য ফার্স্ট হওয়া নাকি? আর যদি তোমার চান্স বা উদ্দেশ্য থাকে তাহলে তো এই বই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে প্র্যাকটিস করবে এই বই থেকে, আর কোনো কিচ্ছুর দিকে তাকাবে না। আমরা 10 নম্বর নিয়ে যাচ্ছি। কেবল তৎসম শব্দেই কেবল তৎসম শব্দেই দীর্ঘই দীর্ঘইকার দীর্ঘউকার হয়। তাহলে অন্যত্র অন্য কোনো শব্দ, যে শব্দ দেশি শব্দ, যে শব্দ বিদেশি শব্দ, যে শব্দটি তদ্ভব শব্দ বা শব্দটি বদলে গেছে, পরিবর্তিত হয়েছে, সেই শব্দে কিন্তু দীর্ঘ ইকারও দেওয়া যাবে না, দীর্ঘ উকারও দেওয়া যাবে না। বিষয়টি মনে রাখবে। আবার হয়তো ভাবছো তাহলে শ্রেণী বানান তো রস্যিকার দিলাম, কিন্তু শ্রেণী তো তৎসম। আহা, তৎসম শব্দে যে রস্যিকার হবে না তা তো বলিনি, তবে
তৎসম শব্দের রস্যিকার হবে না তা আমি বলিনি, তবে যে শব্দ তৎসম নয় ওগুলোই নিষেধ আছে, ওগুলোতে দীর্ঘইকার দীর্ঘকার দেওয়া যাবে না। তৎসমর জন্য যে কোনোটা হতে পারে, দীর্ঘইকার হতে পারে, রস্যিকার হতে পারে, দীর্ঘকার হতে পারে, রস্যকার হতে পারে। তৎসমর জন্য এটা হলো স্বাধীনতা আছে। কিন্তু যেটা তৎসম নয়, যে শব্দ সংস্কৃত নয়, দেশি বিদেশি তদ্ভব, এই সকল শব্দে দীর্ঘইকার এবং দীর্ঘ উকার দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। তাহলে কোন কোন বানানে আমরা দীর্ঘইকার দিচ্ছি? একের একটা প্রায় 33,000 বানানে দীর্ঘইকার এবং দীর্ঘ উকার আছে, প্রায় 33,000 বানান। এই যে নদী, নারী, সতী, পরীক্ষা, প্রতীক্ষা, সতীশ, ক্ষিতীশ, প্রতীতি, পৃথ্বী, এইসব বানানে তো আমি দীর্ঘইকার দিচ্ছি। এই যে লঘুর্মি, এই যে কটুক্তি, আমি দীর্ঘকার দিচ্ছি। আবার একটা বানান শুক্তি, দীর্ঘকার দিচ্ছি। এই যে মরুভূমিতে রস্যকার, কিন্তু মরুর দাম যখন লিখব তখন কিন্তু দীর্ঘকার দিতে হবে। আমি যে ওই ঊর্ধ্ব লিখেছিলাম, এখন আমি লিখব অনূর্ধ্ব, এখানে দীর্ঘকার হবে। এটি কিন্তু তৎসম শব্দ। আমি আবার একটু বলি, তৎসম শব্দের পরিমাণ প্রায় 33,000-এর কাছাকাছি। এই শব্দে প্রত্যেকটা শব্দেই যে দীর্ঘকার আছে তা নয়, তবে এই তৎসম শব্দগুলোতেই দীর্ঘইকার এবং দীর্ঘকার দেওয়া বৈধ। এর বাইরে যে সব শব্দ আছে সেখানে দীর্ঘইকারও দেওয়া যাবে না, দীর্ঘ উকারও দেওয়া যাবে না। এখন আসছি যেগুলো তৎসম নয়। তাহলে 11 নম্বর হচ্ছে অতৎসম শব্দে দীর্ঘইকার দীর্ঘকার হবে না, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন আমি লিখব নবী, আমার নবী কি তৎসম শব্দ? না, সুতরাং রসিকার দিতে হবে। আমি লিখছি শহীদ, এই যে শহীদ মিনার, ওটা বিদেশি শব্দ, রসিকার দিতে হবে। এই যে আমাদের গ্রিন রোড, এটা তো গয়রফলা রসিকার দন্তন্য গ্রিন, কারণ গ্রিন বানানে নত্যবিধান চলে না, ইংরেজি শব্দ, অতএব এখানে দন্তন্য হবে, আবার গয়রফলা রসিকার হবে। আবার অনেকে লিখেছে গ্রিন কর্নার, বাবা গ্রিনও দীর্ঘিকার দিয়েছে, কর্নারও মূর্ধন্য দিয়েছে, কিন্তু গ্রিন কর্নার এটা দন্তন্য হবে, কর্নার ইংরেজি শব্দ। তাহলে আমরা যেমন সুপ্রিম লিখছি, সুপ্রিম ইংরেজি শব্দ, আমরা রসিকার দেব, দীর্ঘইকার দেওয়া যাবে না, রসিকার দিতে হবে। এই যে রানী, রানী বানান অনেকেই দীর্ঘইকার দিয়ে লেখে, কিন্তু হবে না, রসিকার দিতে হবে। আবার কর্নারটা এখানে দেওয়ার দরকার ছিল না, আমি তো উ এর ব্যবহার দেখাচ্ছি, কর্নারটা বাড়তি লিখেছি। তাহলে রানী, পাদ্রী লিখছি, পর্তুগিজ শব্দ পাদ্রী। আসামি, আসামি আরবি শব্দ, রসিকার দিতে হবে, আসামি। এরকম করে আমরা যে ডিগ্রি কলেজ লিখি, ডিগ্রি, রসিকার দিতে হবে। সরকারি বানান, সরকারি বিদেশি শব্দ, তাহলে সরকারি, এতে রসিকার দিতে হবে। কিন্তু সহকারী যেটা, ওটা তৎসম শব্দ, সহকারী দীর্ঘইকার দিতে হবে। সহকারী অধ্যাপক, অফিস সহকারী, ওখানে দীর্ঘইকার হবে, কিন্তু সরকারি যখন, তখন রসিকার দিতে হবে। তাহলে আমরা
যখন পূর্ব লিখব তখন তৎসম, যখন পূব লিখব তখন কিন্তু রস্যকার দিতে হবে। পূজা যখন লিখব তখন তৎসম, কিন্তু পুজো লিখব যখন তখন রস্যকার দিতে হবে। এই যে মানে তাহলে আমরা কি বুঝলাম? আমরা রসুল লিখছি, রসুল, অনেকেই না বুঝে দীর্ঘকার দিচ্ছে, কিন্তু কি হবে? রাসূল, রয়াকার দন্তস্বয় রস্যকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমরা কি বুঝতে পারছি? যেই শব্দটি তৎসম নয়, সে নবী হোক, রাসূল হোক, আর শহীদ মিনারেই থাকুক না কেন, সেটাতে কিন্তু রস্যইকার দেওয়া অপরিহার্য। আবার রস্যকার দিতে হচ্ছে। যেমন ধুলি, আমরা ধুলিতে দীর্ঘকার দিচ্ছি কারণ সেটা তৎসম, কিন্তু যেই না হয়ে যাচ্ছে ধুলো অথবা ধুলা, তখন কিন্তু রস্যকার দিতে হচ্ছে, কারণ ধুলো বা ধুলা ওটা পরিবর্তিত শব্দ, ওটি কিন্তু বাংলা বা খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। বারো নম্বর সূত্র, আমরা রূপ লিখতে এটা হবে রূপ, অর্থাৎ সৌন্দর্য। যখন রূপ সৌন্দর্য, মানুষের যে এই যে দৈহিক সৌন্দর্য বোঝায়, তখন তাতে রূপ। যেমন আমরা বলি রূপসা, এটা এভাবে লিখলেও হবে রূপসা, রূপবতী, অথবা রূপসী, অথবা রূপম বা রূপক, অথবা রূপায়ণ বা রূপান্তর। কিন্তু যখন এই সৌন্দর্য বোঝাবে না, এর বাইরে চলে যাবে, তখন কিন্তু রয়ে দীর্ঘকার দেয়া যাবে না। আমি 13 নম্বর সূত্র করে দিচ্ছি। ধাতব, ধাতব, ধাতু জাত মানে ধাতবই দেওয়া উচিত। ধাতব বস্তু, ধাতব বস্তুতে রূপা বা রূপ বোঝায়। যেমন এই যে রূপা, রূপার ভরি কত বা রূপ, ওটা তো একটা ধাতব বস্তু, ওখানে দীর্ঘকার দেওয়া চলবে না। আর ইন্ডিয়ান যে রুপি, এই রুপি আগে রূপা দিয়ে তৈরি হতো বলে, রূপ দিয়ে তৈরি হতো বলে ওটার নাম হয়েছে রুপি। এই রুপিতে কিন্তু রস্যকার দিতে হবে। বরিশালে একটা জায়গার নাম রূপাতলি, রূপাতলি একটা বাস স্ট্যান্ড। তাহলে এই রূপাতলি বানানটিতে রয় রস্যকার দিতে হবে। এই জন্য এই রূপাতলিতে রূপা বিক্রি হতো আগে, রূপার লেনদেন হতো ওখানে। ওই রূপাতলির সাথে মানব দেহের রূপ সৌন্দর্যের কোনো সাযুজ্য নেই, রূপ সৌন্দর্যের কোনো বিষয় জড়িত নেই, বরং এখানে রূপা কেনা বেচা, রূপা দিয়ে কেনা বেচা হতো। তো তার কারণে ওই জায়গাটার নাম হয়ে গেল রূপাতলি। আমরা 14 নম্বর সূত্রে যাব। দূরত্ব বোঝালে দীর্ঘকার, অর্থাৎ দূর হয়।
দীর্ঘকার হবে। যেমন চলে যাব সুদূরে, এই যে সুদূর অথবা অদূর অথবা দূরবর্তী অথবা দুরাগত রাখালের বংশী ধ্বনির মতো উদাস করা সুর। যে দুরাগত, আমি দূর হতে তোমারে দেখেছি, অথবা দূরবীক্ষণ, এখানে দূরের কিছু বোঝাচ্ছে, অথবা দূর আলাপনী, দূর আলাপনী মুঠোফোন। এখানে দূরত্ব বোঝাচ্ছে, যে জন্য আমরা এতে দয়ে দীর্ঘকার লিখছি। 15 নম্বর সূত্রে আমরা আসছি। দূরত্ব না বোঝালে রস্যকার, মানে দূর। ও একটা ব্যতিক্রমী আছে, ওই দয় দীর্ঘকার দূর বা দূর্বা নামে একটি শব্দ আছে, এটা আমি নিচেও দিতে পারি। তাহলে দূরত্ব বোঝাচ্ছে না, দয় রস্যকার দিচ্ছি। দূরত্ব বোঝাচ্ছে না বলে দয় রস্যকার হয়। যেমন দুর্নাম, এতে কোনো দূরত্ব নেই। দুরবস্থা, এক ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে এলেন, বললেন, বাবু আমার ভীষণ দুরাবস্থা। তো বিদ্যাসাগর ওনার চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তোমার আকার দেখে বুঝেছি। লোকটি ভাবলো যে ওনার যে দেহের যে অবস্থা সেটা দেখে উনি বুঝেছেন পণ্ডিত মশাই যে উনি খারাপ অবস্থায় আছেন। কিন্তু পণ্ডিত মশাই কিন্তু ওনার দেহের কথা বলেননি। এই যে দুরাবস্থা, এখানে আকার দিয়েছেন উনি, আমার ভীষণ দুরাবস্থা, ওই আকারের কথা তিনি বলেছিলেন। তাই বাবু বললেন, সে তো তোমার আকার দেখে বুঝেছি। লোকটা কিন্তু ধরতে পারেননি বিদ্যাসাগরের এই এই বক্রোক্তিটা। তাহলে দুরবস্থা, আমরা দূর নামের রস্যকার দিচ্ছি, দুরবস্থা। আবার এই যে দুরভিসন্ধি, এর মধ্যে দূরত্ব বোঝায় না। দুরভিসন্ধি মানে কি? খারাপ, ইচ্ছা, খারাপ ইচ্ছা। তাহলে তার মধ্যে একটা দুরভিসন্ধি কাজ করছে। এবং দূরতিক্রান্ত, যেটা অতিক্রম করা কঠিন সেটা দূরতিক্রান্ত। এখানে দূরত্ব বোঝাচ্ছে না। এবং সারা জীবন আমরা যে ভুলটা করে আসি, দুর্গা দুর্গা, দুর্গাতে কোনো দূর বোঝায় না, সুতরাং এখানে রস্যকার দিতে হবে। এবং সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, এই দুর্গেশ নন্দিনী বানানটি বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে উঁচু ক্লাসের, বিশেষ ভাইভাতেও জিজ্ঞেস করে এটা। তাহলে এটা শুধু অ্যাডমিশন টেস্ট নয়, এটা এর পরেও কাজে লাগছে। এইসব বানান সবই কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, চাকরি পেতে কাজে লাগবে, বিসিএস দিতে কাজে লাগবে। আমি আজকে যে ক্লাসটি তোমাদের জন্য উপহার দিচ্ছি, এটি সংরক্ষণযোগ্য, এটি তোমাদের জীবনভর কাজে লাগবে। আমরা পরবর্তী সূত্রে চলে যাচ্ছি। 16 নম্বর। কালী,
নারীবাচক শব্দে কালী, নারীবাচক শব্দে কালী মানে কয় আকার লয় দীর্ঘিকার হবে। যেমন কালী মন্দির, কালীতলা। তো ওখানে কালীতলায় তো একটা কালী আছে, তিনি নারী, শিব ঠাকুরের স্ত্রী। কালীঘাট, কলকাতার কালীঘাট, ওখানে দীর্ঘিকার হবে। কালীদহ, কালীদহতেও কালী আছে। এখন যদি নারীবাচক না হয়, 17 নম্বর, নারীবাচক না হলে কালী রসিকার হবে। কিরকম? কালিদাস পণ্ডিত কয় শিশুকালের কথা, 9000 তেঁতুল গাছের কয় হাজার পাতা। এই যে কালিদাস, এই কালিদাস কিন্তু রসিকার। এবং কালীপদ সরকার, সেখানেও রসিকা দিতে হবে। এবং তুই বংশের মুখে চুন কালি লাগিয়েছিস, তো এখানে যে কালী রসিকা দিতে হবে। আমরা পাতিলের কালী, কলমের কালী, প্রেমের কালী, মনের কালী, যত কালী আছে এখানে রসিকা দিতে হবে। কেবল নারীবাচক শব্দে দীর্ঘ ইকার কালী। আঠারো নম্বর সূত্র। আমরা একটা বিষয় স্পষ্ট করছি, কিছু শব্দ আছে দীর্ঘইকারান্ত, দীর্ঘইকারান্ত শব্দ প্রলম্বিত হলে মানে বর্ধিত হলে, এই কথাটা অনেকে বুঝবে না, কেউ কেউ বুঝবে। বর্ধিত হলে, দীর্ঘইকারান্ত শব্দ বর্ধিত হলে, তাহলে এখানে দীর্ঘইকারটাও দিয়ে দিচ্ছি। দীর্ঘইকারান্ত শব্দ বর্ধিত হলে হ্রস্বইকার হয়ে যায়। বিষয়টা খুব সোজা, খুবই সোজা। আমি দেখাই। আমরা লিখছি মন্ত্রী, কিন্তু এই শব্দটা যখন বেড়ে গেল তখন কি লিখছি? মন্ত্রিসভা। আমরা লিখছি স্বামী, কিন্তু কি লিখতে হবে? স্বামী গৃহ। স্বামী গৃহ যখন, তখন রসিকা দিতে হবে। আমরা লিখছি কৃতি, কৃতি শিক্ষার্থী, কিন্তু যখন এই কৃতির সঙ্গে কৃতি ছাত্রী অথবা কৃতি ছাত্র অথবা কৃতি শিক্ষার্থী, তখন কিন্তু রসিকারে থেকে গেল। এই যে সহযোগী, কিন্তু যেই না তা যুক্ত হলো তখন কিন্তু সহযোগিতা, সহযোগিতা।
তেমনি উপযোগী, উপযোগিতা। আমরা এরকম শব্দ খুঁজি। প্রাণীকোষ, প্রাণীতে দীর্ঘইকার কিন্তু প্রাণীকোষ, প্রাণী জগৎ। স্থায়ী শব্দটি দীর্ঘই, কিন্তু স্থায়ী ভাবে যখন লিখব তখন এটি রস্যিকার হয়ে যাবে। এবার আমরা মনে রাখবো যে 4টি শব্দ দীর্ঘইকার টিকিয়ে রাখে। 19 নম্বর, করণ, কৃত, ভবন, ভূত। পরে বসলে, পরে বসলে দীর্ঘইকার বজায় থাকে, দীর্ঘইকার বজায় থাকে। তাহলে এই রস্বইকারটা মানে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে, কিন্তু যাবে না কোথায়? যখন করণ, কৃত, ভবন, ভূত এটা আসবে, এই 4টি এলে কিন্তু দীর্ঘইকার বজায় থাকতে হবে, বদলে যেতে পারবে না। তাহলে স্বামীতে দীর্ঘইকার, স্বামী গৃহ রস্যিকার। পক্ষী দীর্ঘইকার, পক্ষী তত্ত্বই রস্যিকার। সহযোগী দীর্ঘইকার, সহযোগিতাই রস্যিকার। মন্ত্রী দীর্ঘইকার, মন্ত্রী সভাতে রস্যিকার। প্রাণীতে দীর্ঘইকার, প্রাণী কোষ, প্রাণী জগৎ, প্রাণী দেহ ওখানে রস্যিকার। কিন্তু আমি লিখেছি স্থায়ী, স্থায়ীভাবে, স্থায়ীভাবে দীর্ঘইকার রস্যিকার, কিন্তু যখন আমি লিখব স্থায়ীকরণ তখন আমার দীর্ঘইকার বজায় থাকবে। আমি যখন ওই যে মুখরা রমণী বশীকরণ, আমি যখন বশীকরণ করব তখন কিন্তু আমার দীর্ঘইকার বজায় থাকবে। এবং স্তূপীকৃত, এখানে কৃত যুক্ত হয়েছে বলে এখানে কিন্তু দীর্ঘইকার বজায় থাকবে। আবার এই যে আমরা সমীভবন লিখছি, সমীভবন যখন লিখছি, ভবন এসেছে বলে দীর্ঘইকার বজায় থাকবে। এবং দ্রবীভূত, ভূত যখন আসবে তখন কিন্তু দীর্ঘইকার বজায় থাকবে, বা কেন্দ্রীভূত। সুতরাং আমরা কি পেলাম? দীর্ঘইকারান্ত শব্দ বর্ধিত হলে দীর্ঘইকারটি রস্যিকার হয়ে যায়, কিন্তু যদি সেই শব্দটিতে শব্দের শেষে যদি 4টা শব্দ আসে, কোন 4টি? করণ, কৃত, ভবন, ভূত। এই 4টি জিনিস যখন যুক্ত হবে তখন সেখানে দীর্ঘইকার বজায় থাকবে। আরেকটা বিষয় আমি দেখাবো। এই যে আমাদের এই বই পুস্তকে সাধারণত দীর্ঘইকার রস্যিকার হয়ে যায় ও সূত্রটি আছে, কিন্তু এই যে ব্যতিক্রমী এইটা কিন্তু দেওয়া নেই। 20 নম্বর সূত্র, এবং আজকে আমি এর বাইরে আর সূত্র আলোচনা করব না। এর বাইরে যা যা আছে আমি আবার বলছি, 21 বাংলা ব্যাকরণ, এইটাকে আমরা অর্থবহ করতে চাই। পর্যাপ্ত পরিমাণে বানান আছে, একেবারে 100% বানান এখান থেকে কমনের আমরা প্রত্যাশা করছি। তবু আমি 99% বলতে পারি, একবার 100% বলা উচিত নয়, এটা অহংকার হয়ে যায়। তারপর অহংকারের জায়গা আমরা যেতে চাই না যদিও, কিন্তু এই 21 এই দুটো বই নিয়ে একটু মানে আস্থার জায়গাটা কিন্তু আছে। আমি দুটো বই দেখাচ্ছি, একটি হচ্ছে প্রথম পত্র আর একটি বাংলা ব্যাকরণ। এই বইটি পরিপূর্ণভাবে সর্বতোভাবে ফলো করবে, অন্য কোনো লেকচার শিট নয়,
অন্য কোনো বই দেখার প্রয়োজনই পড়ে না। কারণ হচ্ছে এই বইটি কিন্তু অনেক আগে লেখা হয়েছে তা নয়, এই বইটি সকল গ্রন্থের যা মানে সমস্ত বইয়ে যা যা দেওয়া আছে সেখান থেকে সব এক টেবিলে এনে সব কিছু ওখান থেকে তুলে তুলে নিয়ে আসা হয়েছে। তারপরে মৌলিকতার ভিত্তিতে বইটি মোটামুটি সংসম্পন্ন করা হয়েছে, সেটি অ্যাসেম্বলি করা হয়েছে। সর্বশেষ সূত্র হচ্ছে অংশী, অঙ্গী, সতী, স্ত্রী, নারী শব্দে দীর্ঘইকার বজায় থাকে সব সময়। এখানে দীর্ঘইকার থাকতেই হবে। নারীর গায়ে হাত দিবে না, স্ত্রীর গায়ে হাত দিবে না, আর সতী ওকে সতীত্ব নষ্ট করবে না। অঙ্গীকার ঠিক রাখতে হবে, আর অংশীদারগণকে মানে কোনো ধরনের পরিবর্তন চলবে না। আমি উদাহরণ এভাবে দিচ্ছি, অংশীদার। আবার অঙ্গীকার এভাবেও লেখা যায়, অঙ্গীকার অর্থাৎ অঙ্গীকার পরিবর্তন করা যাবে না। সতী, এই যে সতীত্ব নষ্ট করবে না, সতীত্ব ঠিক থাকতে হবে, মানে দীর্ঘইকার ঠিক থাকতে হবে। আর স্ত্রী সভা, বললাম স্ত্রীর গায়ে হাত দিবে না, অর্থাৎ স্ত্রী কিন্তু বানান দীর্ঘইকার থাকতে হবে। আবার নারী সমিতি বা নারী সংগঠন, নারীবাদী, এই সব শব্দে নারী কিন্তু দীর্ঘইকার থাকতে হবে। আবার এই যে নদী, নদী কিন্তু নারীবাচক, সুতরাং নদী মাতৃক যখন আমরা বলবো লিখব তখন কিন্তু নদী মাতৃক যুক্ত হওয়ার পরেও, নদী মাতৃক এখানে মাতৃক যুক্ত হওয়ার পরেও এই বানানটিতে দীর্ঘইকারই রয়ে যাবে। অর্থাৎ আমরা বলেছি যে সকল শব্দের শেষে দীর্ঘইকার যুক্ত হয় ওই শব্দটি বেড়ে গেলে, বর্ধিত হলে রস্বীকার হয়ে যায় বটে, কিন্তু যদি ওই শব্দের পরে করণ, কৃত, ভবন, ভূত এই চারটি শব্দ যুক্ত হয় দীর্ঘইকার বজায় থাকবে। আর অংশী, অঙ্গী, সতী, স্ত্রী, নারী এই সকল বিষয়ে দীর্ঘইকার বজায় থাকবে। তো আজকের মতো এখানে শেষ করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শেষবারের মতো ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।